আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব বাই দ্য সোর্স অফ সিলভার লেক এর শেষ পর্ব। বাবা স্টোরে ফিরে যাওয়ার সময় তার হিপ পকেটে রাখা রিভলভারের হ্যান্ডেলটা দেখতে পেল লরা। বুঝতে পারলো বাবাও আসলে ভয় পাচ্ছে না, সাবধানতা অবলম্বন করছে কেবল। দরজার উপর ঝুলিয়ে রাখা রাইফেলটার দিকে চোখ গেল লরার। দরজার পাশে দাঁড় করানো বন্দুকটা দেখল। মা জানে ওগুলো চালাতে। ডাকাতি হওয়ার ভয় নেই। সেই রাতে বারবার ঘুম ভেঙে গেল লরার। খেয়াল করলো বাবাও বাঙ্কে এপাশ ওপাশ করছে। ময়দার বস্তায় টাকাগুলো থাকায় অন্যরকম লাগছে আজকের রাতটা, যদিও কারো বোঝার উপায় নেই কোথায় রাখা হয়েছে ওগুলো। খুব ভোরে উঠে থলেটা স্টোরে নিয়ে গিয়ে রাখলো বাবা, কারণ আজই বেতনের দিন। নাস্তার পর একজন একজন করে ভেতরে ঢুকলো, তারপর বেরিয়ে এসে এখানে ওখানে জটলা পাকিয়ে মেতে উঠলো গল্প গুজবে। আজ বেতনের দিন, কাজ করবে না কেউ। রাতের খাবার খেয়ে বাবা বলল আবার তাকে অফিস করে ফিরতে হবে, কারণ পুরো মাসের বদলে কেবল 2 সপ্তাহের বেতন পেয়ে কেউ কেউ নাকি অসন্তুষ্ট। 1 মাসের বেতন দেওয়ায় অসুবিধে কি? জিজ্ঞেস করলো লরা। এতগুলো লোকের বেতনের হিসেব কষতে তো সময় লাগে। আমি রিপোর্ট দিলে তবে না পেমাস্টার সেই হিসেবে টাকা আনবে। সেজন্য 15 দিন করে সবসময় পিছিয়ে থাকে বেতনের হিসাব। আজ পর্যন্ত যার যার যা পাওনা হয়েছে সেটা দিতে পারবো ঠিক 15 দিন পর। কেউ কেউ বুঝতে চায় না কিছুতেই, কিংবা চেষ্টা করেও পারে না বুঝতে। ওরা চায় গতকাল পর্যন্ত যা পাওনা হয়েছে সব ওদের দিয়ে দেওয়া হোক। ওরা কি এই জন্য তোমাকে দায়ী মনে করে? এবার প্রশ্ন করলো মেরি। হয়তো করে, ঠিক জানি না, বলল বাবা। যাই, কিছু হিসাব বাকি আছে, সেরে ফেলি গিয়ে। কাজকর্ম সেরে গ্রেসকে নিয়ে রকিং চেয়ারে দোল দিয়ে ঘুম পাড়াচ্ছে মামা। লরা, মেরি বসে আছে দরজার পাশে। বাইরে একটা দুটো করে তারা ফুটছে আকাশে। স্টোরের ভিতর বাতি জ্বেলেছে বাবা। হঠাৎ ডাকলো লরা, মা, দেখো একদল লোক। অনেক লোক ভিড় করেছে স্টোরের সামনে। কেউ কোনো শব্দ করছে না, কিন্তু ভিড় বাড়ছে দ্রুত। অন্ধকারে জড়ো হচ্ছে ওরা যেন কি এক অশুভ উদ্দেশ্যে। চট করে গ্রেসকে বিছানায় শুয়ে দিয়ে এলো মা। দেখলো ভিড়টাকে, নিচু গলায় বলল, তোমরা ভেতরে চলে এসো। ওরা ভিতরে আসতেই দরজা ভিড়িয়ে দিল মা, শুধু সামান্য একটু ফাঁক রাখলো দেখার জন্য। ক্যারিকে নিয়ে চেয়ারে বসে পড়ল ম্যারি, কিন্তু লরা মার্গ বগলতলা দিয়ে চোখ রাখলো দরজার ফাঁকে। দুজন লোক ধাপিয়ে উঠে দরজায় কিল দিল। দলের সবাই চুপ। একটু পর আবার দুটো থাবড়া দিল ওরা দরজায়। একজন হাঁক ছাড়লো, ইঙ্গলস, দরজা খোলো। খুলে গেল দরজা। বাতির আলোয় দেখা গেল দরজায় এসে দাঁড়িয়েছে বাবা। পিছনে হাত নিয়ে দরজাটা বন্ধ করে দিল বাবা। যে দুজন দরজায় ধাক্কা দিয়েছিল তারা পিছিয়ে ভিড়ে মিশে গেল। দু পকেটে হাত ভরে ধাপের ওপর দাঁড়িয়ে রয়েছে বাবা। শান্ত গলায় বলল, হ্যালো বয়েজ, বলো কি চাই? কি সমস্যা তোমাদের? ভিড়ের মধ্যে থেকে একটা গলা ভেসে এলো, আমাদের বেতনটা চাই। আরো কয়েকটা গলা শোনা গেল, পুরো বেতন। বাকি 15 দিনের বেতন যেটা তুমি রেখে দিয়েছ। আমাদের বেতন আদায় করে ছাড়বো আমরা। 2 সপ্তাহ পরে পাবে সেটা। তোমাদের টাইম চেক তৈরি হলেই পেয়ে যাবে। এবার আরো কয়েকজন গর্জে উঠল, আমাদের পাওনা টাকা আমরা এক্ষুনি চাই। ধানাই পানে ছাড়ো ইঙ্গলস, এখনই দিতে হবে আমাদের বেতন। কি করে দেব বলো? শান্ত গলায় বলল বাবা। পেমাস্টার না এলে আমি টাকা পাবো কোথায়? গুদাম খুলে দাও, চেঁচিয়ে উঠল একজন। এবার একসঙ্গে হল্লা করে উঠল সবাই, ঠিক ঠিক, স্টোর খুলে দাও, তাহলেই চলবে। খোলো গুদাম। অসম্ভব, সেটি হচ্ছে না, ঠান্ডা গলায় বলল বাবা। কাল সকালে এসো, তোমাদের যার যা দরকার নিতে পারবে, লেখা থাকবে তোমাদের অ্যাকাউন্টে। খোলো গুদাম, ধমকে উঠল একজন। তা নইলে আমরা খুলছি। জনতার মধ্যে থেকে হিংস্র একটা গর্জন উঠল। একসঙ্গে এগোলো ওরা বাবার দিকে। নিচু হয়ে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো লরা, কিন্তু মা ওর কাঁধ ধরে টেনে পিছিয়ে আনলো। যেতে দাও, আমাকে যেতে দাও, ফোপাচ্ছে লরা। মারবে ওরা বাবাকে, ছাড়ো আমাকে। চুপ, অদ্ভুত এক সুরে মা বলল, একদম চুপ। এই, সরে দাঁড়াও। বাবার গলা শোনা গেল, আমার দিকে চেপে এসো না, পরে কিন্তু পস্তাবে। এবার জটলার পিছন থেকে ভারী একটা কণ্ঠ শোনা গেল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? অন্ধকারে লাল শার্ট দেখতে না পেলেও মাথাটা
সবার মাথা ছাড়িয়ে গেছে দেখে লরা চিনতে পারল বিগ জেরিকে। বেশ কিছুটা দূরে ওর সাদা ঘোড়াটাকেও দেখতে পেল আবছা মতো। কয়েকজন একসঙ্গে কথা বলছে। সব শুনে হা হা করে হেসে উঠল বিগ জেরি। আরে বুদ্ধুরা, হাসতে হাসতেই বলল বিগ জেরি, এখন জোরাজুরি করতে গেলে গোলাগুলি হবে। কি দরকার ঝামেলা যাওয়ার? কাল দেবে বলেছে তো। কাল নিতে অসুবিধে কি? ও তো আর মাল নিয়ে পালিয়ে যেতে পারবে না। কালও থাকবে সব। যার যা খুশি নেব আমরা কাল। নিজেদের বিবেক ছাড়া বাধা দেওয়ার কেউ নাই। খুবই অমার্জিত ভাষা ব্যবহার করছে বিগ জেরি। ভুরি ভুরি অশ্লীল শব্দ ফুটন্ত খইয়ের মতো বেরোচ্ছে ওর মুখ দিয়ে। কিন্তু ওসব কিছুই খেয়াল করলো না লরা। মনটা ভেঙে গেছে ওর বিগ জেরিকে বাবার বিরুদ্ধে দাঁড়াতে দেখে। ভিড় এখন বিগ জেরিকে ঘিরে। কয়েকজনকে নাম ধরে ডেকে কথা বলছে জেরি। মদ, তাস, ফুর্তির কথা বলছে। বেশ কয়েকজন ওর সঙ্গে চলল বাঙ্ক হাউসের দিকে। বাকিরা ছোট ছোট দলে ভাগ হয়ে সরে গেল এদিক ওদিক। দরজাটা বন্ধ করে দিল মা। বলল, শুয়ে পড়ো এবার। সকালে উঠে একটা উত্তেজনার আভাস পাওয়া গেল ক্যাম্প এলাকায়। উঁচু গলায় কথা বলছে একজন। দেখা গেল বাঙ্ক হাউস থেকে বেরিয়ে এলো বিগ জেরি। লাফিয়ে নিজের সাদা ঘোড়ায় উঠে ডাকলো সবাইকে, চলে এসো। মজা লুটতে হলে চলে এসো আমার সঙ্গে। বুনো হাঁক ছাড়ল সে। তারপর রওনা হয়ে গেল পশ্চিমে। সবাই ছুটে গেল আস্তাবলের দিকে। যার যার ঘোড়ায় চড়ে পিছিয়ে নিল বিগ জেরির। 2 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে গেল ক্যাম্প। দেখা গেল স্টোর থেকে বেরিয়ে বোর্ডিং হাউসের দিকে যাচ্ছে বাবা। ওখান থেকে বেরিয়ে এলো ফোরম্যান ব্রেড। বাবার সঙ্গে 1 মিনিট কথা বলে আস্তাবল থেকে নিজের ঘোড়াটা নিয়ে সেও চলে গেল পশ্চিম দিকে। মা হাসির কারণ জিজ্ঞেস করায় বলল, ওই বিগ জেরি সবকটা বদমাশকে সরিয়ে নিয়ে গেল অন্যদিকে। কোন দিকে? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল মা। স্টেভিন্সের ক্যাম্পে গোলমাল হয়েছে। চারদিকের ক্যাম্প থেকে ওদিকে ছুটছে সবাই। এদেরকেও নিয়ে গেল বিগ জেরি। সারাটা দিন নীরব থাকলো গোটা ক্যাম্প। লরা বা মেরি কেউ বের হলো না ঘর থেকে। কারণ কখন কি হয় কেউ বলতে পারে না। স্টেভিন্সে কি ঘটছে জানা যাচ্ছে না। সারাদিন উদ্বেগের মধ্যে কাটলো মার। নিজের অজান্তেই থেকে থেকে দীর্ঘশ্বাস ফেললো। সন্ধ্যের পর ফিরে এলো লোকগুলো। অনেক শান্ত হয়ে গেছে এখন। ঘোড়া রেখে সোজা গিয়ে ঢুকলো বোর্ডিং হাউসে। ওখান থেকে খেয়ে চলে গেল বাঙ্ক হাউসে নিজ নিজ বিছানায়। অনেক রাতে বাবা যখন স্টোর থেকে ফিরল, লরা আর মেরি তখনও জেগে। শুনতে পেল পর্দার ওপাশে মাকে বলছে বাবা, আর কোনো চিন্তা নেই ক্যারোলিন। ক্লান্ত হয়ে ঠান্ডা হয়ে গেছে সবাই। হাই তুলে জুতো খোলার জন্য ঝুঁকলো বাবা। এরা ওখানে গিয়ে কি করলো চার্লস? কেউ জখম হয়নি তো? শুধু একজন নিজেদের মধ্যে লেগে গিয়ে একজন জখম হয়েছে। ওকে একটা ওয়াগনে তুলে পুবে রওনা হয়ে গেছে কয়েকজন ডাক্তারের খোঁজে। তারপর পেমাস্টারকে ফাঁসিতে। এত ভেঙে পড়ো না ক্যারোলিন। আর বেশি দিন নেই, এদিকের কাজ প্রায় শেষ। কিছুদিনের মধ্যেই উঠে যাবে ক্যাম্প। আমরাও আমাদের হোমস্টেডে বসে যাব। কবে থেকে খুঁজতে শুরু করবে? জিজ্ঞেস করলো মা। ক্যাম্প ভাঙার সঙ্গে সঙ্গেই। বুঝতেই পারছো, এখন স্টোর ছেড়ে এক পা নড়ার উপায় নেই আমাদের। হ্যাঁ, বুঝতে পারছি। পেমাস্টারকে যারা খুন করলো তাদের কিছু হলো না? খুন করেনি তো, বাবা বলল। করতে গিয়েছিল। ওখানেও ওদের একই দাবি। গতকাল পর্যন্ত যা পাওনা হয়েছে দিয়ে দাও। ওখানে 350-র মতো লোক, বেশিরভাগই পিস্তল ছোলায় কোমরে। তাদের ভয়ে দরজায় তালা দিয়ে একটা ফোকর দিয়ে বেতন দেয় ওখানকার পেমাস্টার। পুরো মাসের বেতন দেওয়া সম্ভব নয় শুনে ক্ষেপে গেল ওরা। এদিকে হইহল্লা করতে করতে ওদের নিজেদেরই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গিয়ে একজন দাড়িপাল্লার বাটখারা তুলে মেরে দিয়েছে আরেকজনের মাথায়। কাটা কলা গাছের মতো ধপাস করে পড়েছে লোকটা। বাইরে নিয়ে অনেক সাধ্য সাধনা করেও জ্ঞান ফিরছে না দেখে খোঁজ পড়ল যে মেরেছে তার। কিন্তু তাকে তখন পাবে কোথায়? সে তো পালিয়েছে। কাজেই একটা রশি নিয়ে তার পিছনে ছুটল সবাই। কিন্তু সে তখন এই মুল্লুকে আছে নাকি? দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করে হয়রান হয়ে শেষে একজনের মাথায় বুদ্ধি এলো, আয় পেমাস্টারকেই ঝুলিয়ে দেই। হয় পুরো বেতন দিক, নয়তো ঝুলে মরুক। যেমন ভাবা তেমনই কাজ। দুজন ছাতের তক্তা সরিয়ে ঢুকে পড়ল ভেতরে। তারপর দড়ির ফাঁস পরিয়ে দিল তার গলায়। থামো, বাধা দিল মা। মেয়েরা সব জেগে। আরে,
বললে কোনো ক্ষতি নেই, হাসলো বাবা। বার দুয়েক গলায় টান পড়তেই ওদের দাবি মেনে নিয়েছে পেমাস্টার। ফাঁসি দেয়নি তাহলে? না। ওদিকে কজন মিলে স্টোরের দরজা প্রায় ভেঙে ফেলেছে দেখে দরজা খুলে দিয়েছে স্টোর কিপার। ভেতরে ঢুকে একজন পেমাস্টারের গলার দড়ি কেটে দিতেই যে যত টাকা দাবি করেছে দিয়ে দিয়েছে সে। এই ফাঁকে অন্যান্য ক্যাম্পেরও কয়েকজন বেতন নিয়েছে ওখান থেকে। টাইম চেকমেক সব চলে গেছে। ছি, বলে উঠল লরা। আমি হলে দিতাম না, কিছুতেই না। কি কিছুতেই দিতে না লরা? পর্দা সরিয়ে জিজ্ঞেস করলো বাবা। বেতন? আমাকে বাধ্য করতে পারতো না ওরা, তোমাকে যেমন পারিনি। এখানকার চেয়ে অনেক বড় দল ছিল ওখানে, বেশিরভাগই মাতাল ছিল। তার ওপর ওখানে পেমাস্টার বিগজেরির সাহায্য পায়নি। কিন্তু তুমি হলে নিশ্চয়ই দিতে না বাবা, জোরের সঙ্গে বলল লরা। আস্তে, বকা দিল মা। গ্রেসকে জাগিয়ে দেবে? আমার ধারণা ঠিক কাজই করেছে ওদের পেমাস্টার। মরা সিংহের চেয়ে জ্যান্ত কুকুরও ভালো। এবার ঘুমাও। আর একটা প্রশ্ন মা, ফিসফিস করে জানতে চাইল ম্যারি। কি করে দিল? টাকা পেল কোথায়? অর্ধেক বেতন তো আগেই দিয়ে দিয়েছিল। তাই তো, কোথায় পেল টাকা? জিজ্ঞেস করলো মা। স্টোর থেকে, বলল বাবা। বেতনের প্রায় সব টাকাই ততক্ষণে স্টোরে ফিরে এসেছে। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে খরচ শুরু করে ওরা, শেষ না হলে থামে না। মাঝের পর্দাটা ছেড়ে দিল হাত থেকে। এবার ঘুমিয়ে পড়ো মেয়েরা। দেখতে দেখতে বেজে গেল ছুটির ঘন্টা। শীত এসে পড়ল প্রায়। ক্যাম্প গুটাবার কাজ শুরু হয়ে গেছে। হেমন্তকালে প্রচুর পাখি এসেছিল সিলভার লেকে। মনের সুখে শিকার করেছে বাবা। পালকগুলো সংগ্রহ করেছে মা আর লরা। এবারের শীতে পালকের তোষক পাবে ম্যারি আর লরা। শীত আসছে বলে ঝাঁকে ঝাঁকে দক্ষিণে চলে যাচ্ছে পাখিগুলো। ফাঁকা হয়ে আসছে লেক। সকালের দিকে খুব ঠান্ডা পড়ছে গত কিছুদিন। লেনার সঙ্গে দেখা হয় রোজ দুধ দেওয়াবার সময়। গরম জামা কাপড় পরে যায় ওরা দুধ দোয়াতে। দুজন একসঙ্গে হলেই গান গায়। চললে কোথায় ও সুন্দরী, বলবে না? দুধ দোয়াতে যাচ্ছি মশাই, বলল ললনা। তোমার সঙ্গে ও সুন্দরী আসতে পারি? আমার কিসের অসুবিধে, গেলে চলো না। সম্পদ কি আছে তোমার জানতে পারি? চেহারাটুকুই সম্পদ মোর, মিষ্টি ভারী। তাহলে আর তোমার সাথে বিয়ে হলো না? কেউ সেধেছে? মধুর হেসে বলল ললনা। এক সন্ধ্যায় লেনা বলল, মনে হয় বহুদিন আর দেখা হবে না আমাদের। তোমার কথা খুব মনে হবে আমার। কাল সকালে আমি, জিন আর মা চলে যাচ্ছি। খুব ভোরে উঠে কেটে পড়ব আমরা। তিনজন 3 ওয়াগন ভর্তি মাল সামান নিয়ে যাচ্ছি তো। যদি কোম্পানি আবার ধরে ফেলে, সেজন্যে কাউকে জানাচ্ছি না কোথায় চলেছি। তোমাদের ওই ঘোড়াটা আর একবার চালাতে পারলে হতো, বলল লরা। আরে গুলি মারো, বেপরোয়া ভঙ্গিতে বলল লেনা। ইস, এখান থেকে পালাতে পেরে বাঁচলাম। আর রান্না নেই, থালা ধোয়া নেই, ঝাড়ু দেয়া নেই। হুপ্পি একটু থেমে বলল, আচ্ছা তাহলে গুড বাই। মনে হয় যতদিন বাঁচবে এইখানেই থাকবে তুমি, তাই না? মনে হয়। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলল লরা, গুড বাই। পরদিন একা দুধ দোয়ালো লরা। খুব সকালে এক ওয়াগন ভর্তি জই নিয়ে আন্ট ডোসিয়া, স্টোর থেকে এক ওয়াগন ভর্তি মালপত্র নিয়ে লেনা, আর এক ওয়াগন ভর্তি যন্ত্রপাতি নিয়ে জিন রওনা হয়ে গেছে। দেনা পাওনার নিষ্পত্তি হলেই রওনা হয়ে যাবে আঙ্কেল হাইও। ইচ্ছে করলেই তুমি এটা ঠেকাতে পারতে চার্লস, বলল মা কুব্ধ কণ্ঠে। এটা আমার দেখার বিষয় নয়, বলল বাবা। আমাকে লিখিত অর্ডার দেয়া হয়েছে, ঠিকাদার যা চাইবে তাই আমার দিতে হবে ওর অ্যাকাউন্টে টুকে রেখে। আমি তাই দিয়েছি। তুমি এটাকে চুরি ভাবছো ক্যারোলিন? আসলে কিন্তু তা নয়। কোম্পানি বরং ঠকাচ্ছিল ওকে, এখন শোধবোধ হয়ে গেল। ন্যায্য পাওনার বেশ কিছুই নেয়নি হাই। যাই হোক, আমরা এখন একটা স্থায়ী ঠিকানা খুঁজে পেলেই আমি খুশি। প্রতিদিন দেনা পাওনা হিসেবের পর বেতন নিয়ে চলে যাচ্ছে একজনের পর একজন। ওয়াগনের পর ওয়াগন চলে যাচ্ছে পূবে। ফাঁকা হয়ে যাচ্ছে ক্যাম্প। একদিন আঙ্কেল হেনরি, লুইজা আর চার্লিও চলে গেল। উইসকনসিনে ফিরে গিয়ে খামারটা বেচে দিয়ে আন্ট পলিকে নিয়ে মন্টানায় গিয়ে বসতি করবে। সবাই চলে গেল। এখন কোম্পানির লোক এসে বাবার হিসেব বুঝে নিলেই বাবার ছুটি।
আমাদের পূবে কোথাও গিয়ে শীতটা কাটিয়ে আসতে হবে, বলল বাবা। এই কুটিরে যদি এরা থাকতে দেও, প্রচুর কয়লা যদি থাকতো, তাও আমরা 0 ডিগ্রির নিচের শীতে এখানে টিকতে পারতাম না। খুবই পলকা কাঠ দিয়ে তৈরি এসব কুটির। কিন্তু চার্লস, এখনো হোমস্টে খুঁজে পাওনি তুমি? যা রোজগার করেছো সেটা যদি বসন্তকাল পর্যন্ত টিকে থাকতেই ব্যয় করতে হয়। মার কণ্ঠে উদ্বেগ। জানি ক্যারোলিন, বলল বাবা, কিন্তু কি করব বলো? এখান থেকে যাওয়ার আগেই হয়তো জায়গা পছন্দ করতে পারি আমরা। আগামী বসন্তে ক্লেম ফাইলও না হয় করলাম। তারপর আগামী গ্রীষ্মে হয়তো একটা কোচ জোগাড় করে নিয়ে খাওয়া পড়া আর একটা কুটির তৈরি করার টাকা সংগ্রহ করলাম। যা রোজগার হয়েছে সেটা যখন শুধু বেঁচে থাকার জন্যই খরচ করে ফেলতে হচ্ছে, তখন সময় থাকতে পূবে যাওয়াই ভালো। কিছুতেই এগোনো যায় না, ভাবল লরা। পূবে ফিরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই ওর। কিন্তু কি আর করা? নালিশ করে লাভ কি? কোম্পানি থেকে পরিদর্শক এসে বাবার হিসেবপত্র দেখলো খুঁটিয়ে। শেষ ওয়াগনগুলো চলে যাচ্ছে। লেকের পাখিগুলোও বিদায় নিয়েছে। একটা ছেঁড়া ওয়াগন কাভার মেরামতের কাজে হাত দিয়েছে মা লরাকে নিয়ে। কাজের ফাঁকে ফাঁকে দীর্ঘ যাত্রার প্রস্তুতি হিসাবে রুটি সেকছে মা, বিস্কিট বানাচ্ছে। সন্ধ্যের সময় শীষ দিতে দিতে দক্ষিণা হাওয়ার মতো ঘরে ঢুকলো বাবা। শীতকালটা এখানেই কাটাতে পারলে কেমন হয় ক্যারোলিন? হাসি মুখে জিজ্ঞেস করলো বাবা। এই ধরো সার্ভেয়ারের কোয়ার্টারটায়। স্টোভের পাশে সোজা হয়ে দাঁড়ালো মা। অ্যাপ্রন দিয়ে চোখ মুছল। তারপর বলল, খুব ভালো হয় চার্লস। সত্যি বাবা? লাফিয়ে উঠল লরা। ওই বাড়িতে থাকতে পারবো আমরা? 100 বার। বাবার খুশি আর ধরে না। অবশ্য তোমার মার যদি আপত্তি না থাকে তবেই। মার দিকে চাইল বাবা চোখ পাকিয়ে। দারুণ একটা বাড়ি ক্যারোলিন, 1 ফুটও নেই যে শীত ঢুকবে। একটু আগে স্টোরে এসেছিল হেড সার্ভেয়ার। ওদের পুরো টিমকে এখানে থাকতে হবে মনে করে প্রচুর খাবার আর কয়লা জড়ো করেছিল ওরা ওই বাড়িতে। কিন্তু আমি যদি কোম্পানির মাল সামান আর যন্ত্রপাতি দেখে শুনে রাখার দায়িত্ব নিতে রাজি হই, তাহলে ওরা শীতকালটা এখানে পড়ে না থেকে বাড়ি চলে যাবে। এই ব্যবস্থায় কোম্পানির পরিদর্শকও রাজি আছে। নিজে গিয়ে বাড়িটা দেখে এলাম ক্যারোলিন। ময়দা, বিন, নোনা মাংস, আলু, এমনকি টিনের খাবারও রয়েছে প্রচুর। আর কয়লা আছে অঢেল। এখানে থাকতে রাজি হলে এসব আমাদের জন্য ফ্রি। ওদের আস্তাবলটা ব্যবহার করতে পারবো গরু ঘোরার জন্যে। আমি ওদের বলেছি তোমার সঙ্গে আলাপ করে কাল সকালে জানাবো। তুমি কি বলো ক্যারোলিন? সবাই তাকিয়ে রয়েছে মার মুখের দিকে। উত্তেজনা চেপে রাখতে কষ্ট হচ্ছে লরার। ভাবছে মা হয়তো সভ্য জগতে ফিরে যেতে চাইবে। কিন্তু তাহলে যে গত 6 মাসের রোজগার করা বাবার $300 শেষ হয়ে যাবে ওদের সবার খাওয়া থাকাতেই। কিন্তু না। মৃদু হাসলো মা। বলল, মনে হচ্ছে খোদার তরফ থেকে এসেছে সুযোগটা চার্লস। বলছো কয়লা আছে? কয়লা না থাকলে এখানে থাকার প্রশ্নই উঠত না। বললাম তো প্রচুর আছে। বেশ, খাবার দেয়া হয়েছে টেবিলে, বলল মা। মুখ হাত ধুয়ে নিয়ে ঠান্ডা হওয়ার আগেই বসে পড়ো সবাই। মনে হচ্ছে সব দিক থেকে ভালো হবে এটা আমাদের জন্য। ভালো সুযোগ চার্লস। হ্যাঁ, বলল বাবা। সেই বসন্তকাল পর্যন্ত একটা পেনিও খরচ হবে না আমাদের। খেতে বসে সবাই শুধু এই কথাই আলাপ করলো। খাওয়ার পর বাবা বলল, এর ভালো দিক যেমন আছে, খারাপ দিকও রয়েছে কিছুটা। ধারে কাছে 60 মাইলের মধ্যে জনমনীষী নেই। যদি কিছু ঘটে। দরজায় খটখট আওয়াজ হতেই চমকে উঠল সবাই। বাবা, ভেতরে এসো, বলতেই বিশাল চেহারায় এক লোক ঢুকলো ভেতরে। পুরু কোট আর মাফলার পরে আছে লোকটা। চিবুকে সামান্য একটু কালো দাড়ি, গাল দুটো লাল। হ্যালো বোস্ট, ডাকলো বাবা। আগুনের ধারে চলে এসো। খুব ঠান্ডা পড়েছে আজ। এই যে আমার স্ত্রী আর এরা মেয়ে। বোস্ট কাছেই একটা হোমস্টেড ক্লেম ফাইল করেছে। এতদিন রেল কোম্পানিতে কাজ করেছিল। মা আগুনের ধারে একটা চেয়ার টেনে বসতে দিল ভদ্রলোককে। আগুনের দিকে বাড়ানো 2 হাতের একটাই ব্যান্ডেজ দেখে মা জিজ্ঞেস করলো, হাতে ব্যথা পেয়েছেন? মচকে গেছে, বললেন মিস্টার বোস্ট। সে কে? বেশ আরাম লাগছে এখন। বাবার দিকে ফিরলেন। তোমার সাহায্য দরকার ইঙ্গলস। একটা অসুবিধায় পড়েছি। তোমার মনে আছে একজোড়া ঘোড়া বেচেছিলাম পিটের কাছে? কিছু টাকা দিয়েছিল তখন। বাকি টাকা পরের বেতনের দিন দেবে বলেছিল। সেই টাকা দিচ্ছে দেব করে দিল না তো দিলই না। এখন ঘোড়া দুটো নিয়ে কেটে পড়ার
তালে আছে বেটা। আমি ওর কাছ থেকে ঘোড়া দুটো কেড়ে নেয়ার চেষ্টা করতে পারি, কিন্তু ওর ছেলেও আজ ওর সঙ্গে হাঙ্গামা করবে। ওরা একসঙ্গে দুজনের সঙ্গে লাগতে চায় না, বিশেষ করে একটা মচকানো হাত নিয়ে। এখনো বেশ কয়েকজন আছি আমরা, বলল বাবা। সবাই গিয়ে ধরলে টাকা না দিয়েও যাবে কোথায়? ঠিক এই জন্যে আসিনি আমি, বললেন মিস্টার বোস্ট। বিবাদ করতে চাইছি না আসলে। আমি তাহলে কোনো কাজে আসতে পারি? তাই চিন্তা করছি। আইন নেই এখানে, কোনো অফিসার নেই যে তার মাধ্যমে টাকা উদ্ধার করা যাবে। একটা কাউন্টি নেই যে সাহায্যের জন্য যাব, কিন্তু এমনও তো হতে পারে যে পিট সে কথা জানে না। ওহো, বলল বাবা, তুমি চাইছো আমি কিছু একটা কাগজ তৈরি করে দিই, পরোয়ানা জাতীয় কিছু, যেটা দেখালে? ঠিক ধরেছ। একজন আছে যে শেরিফ সেজে কাগজটা নিয়ে যাবে ওদের কাছে। চকচক করছে দুজনের চোখ, স্কুল পালানো দুষ্টু ছেলেদের মতো। জোরে হেসে উঠল বাবা, চাপড় দিল নিজের হাঁটুতে। চমৎকার! কপাল ভালো, গোটা কয়েক আইনি ফুলস্কেপ কাগজ রয়ে গেছে আমার কাছে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি পরোয়ানা। তুমি তোমার শেরিফকে ধরে আনোগে, যাও। হুড়মুড় করে বেরিয়ে গেলেন মিস্টার বোস্ট। মা আর লরা জলদি করে খালি করে দিল টেবিল। বাবা বসে গেল বড়সড় একটা কাগজ নিয়ে পরোয়ানা লিখতে। এই যে, খুব ভারী খিচালের হয়েছে, আর ঠিক সময় মতোই শেষ করতে পেরেছি দেখা যাচ্ছে। দরজায় টোকা দিয়ে আরেকজন লোককে নিয়ে ঢুকলেন মিস্টার বোস্ট। ইয়া জাম্বু একখানা ওভারকট পরনে, টুপিটা টেনে চোখ পর্যন্ত নামানো, মাফলার দিয়ে জড়িয়েছে ঘাড় আর মুখ। এই যে শেরিফ, বলল বাবা, এই পরোয়ানা নিয়ে গিয়ে জারি করো অপরাধীর ওপর। ধরে নিয়ে এসো জীবিত বা মৃত ঘোড়া কিংবা টাকা, সেই সঙ্গে মামলার খরচ বাবদ মাননীয় আদালতের ফিস। সবার মিলিত হা হা হাসিতে মনে হলো যে ছাদ উড়ে যাবে কুটিরের। লোকটার টুপি আর মাফলারের দিকে চেয়ে বলল বাবা, তোমার কপাল ভালো শেরিফ, যে আজ খুব ঠান্ডা পড়েছে। ওরা দুজন বেরিয়ে যেতে বলল বাবা, লোকটা যদি চিফ সার্ভেয়ার না হয় তো আমার হেড খেয়ে নেব আমি। উড়োতে চাপড় দিয়ে আবার হাসিতে ফেটে পড়ল বাবা। রাতে মিস্টার বোস্ট আর বাবার গলার শব্দে জেগে গেল লরা। দরজায় দাঁড়িয়ে বাবাকে বলছেন মিস্টার বোস্ট, তোমার বাতি জ্বলছে দেখে জানাতে এলাম, কাজ হয়েছে তোমার পরোয়ানায়। লোকটা এমনই ভয় পেয়ে গেল যে টাকা ঘোড়া সবই দিয়ে দিচ্ছিল। আইনকে ভয় করা নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে বেটার। একেবারে থরহরিকম্প অবস্থা। এই যে ধরো ইঙ্গলস, মাননীয় আদালতের খরচও আদায় করে নিয়ে এসেছি। সার্ভেয়ার কিছুতেই ওর ফি নিল না, বলে যে আনন্দ পেয়েছে সেটাই নাকি ফির 10 গুণ। বেশ তো, তুমি রেখে দাও ওর ভাগ, কিন্তু আমারটা আমি দেব, বলল বাবা। কোর্টের মান মর্যাদা উঁচু রাখতে হবে না। আস্তে হাসার চেষ্টা করলেন মিস্টার বোস্ট, কিন্তু তার ফলে গলা দিয়ে এমনই বিচিত্র আওয়াজ বের হলো যে লরা, ম্যারি, ক্যারি, এমনকি মা পর্যন্ত হো হো করে হেসে উঠল। বাবার হাসি আন্তরিক, মনটা খুশি হয়ে ওঠে, কিন্তু মিস্টার বোস্টের হাসি সবাইকে হাসায়, শুনলে না হেসে পারা যায় না। হাসতে হাসতে মা বলল, এই চুপ চুপ, গ্রেস জেগে যাবে। কৌতুকটা কি নিয়ে জানতে চাইল ক্যারি। গভীর ঘুমে মগ্ন ছিল ও, মিস্টার বোস্টের হাসি শুনেছে কেবল। তুমি জানো না? পাল্টা প্রশ্ন করল ম্যারি। তাহলে তুমি হাসছো কি জন্যে? মিস্টার বোস্টের হাসি কাতুকুতু দেয়, বলল ক্যারি। সকালের নাস্তা খেতে এলেন মিস্টার বোস্ট, কারণ কেউ এখন আর নেই ক্যাম্প সাইডে। সার্ভেয়ারও রওনা হয়ে গেছে সকাল ভোরে। নাস্তার ব্যবস্থা নেই কোথাও। মিস্টার বোস্টই পূবের শেষ যাত্রী। আইওয়া যাচ্ছেন বিয়ে করতে। তোমরা যদি শীতকালটা এখানে কাটাও বলা যায় না, অ্যালিকে নিয়ে আমিও হয়তো চলে আসতে পারি, বললেন মিস্টার বোস্ট। বাবা মা দুজনেই তাকে স্বাগত জানালো। মিস্টার বোস্টের ওয়াগন দূরে মিলিয়ে যেতে একেবারে সুনসান হয়ে গেল গোটা এলাকা। ওয়াগন নিয়ে এলো বাবা ঘরের দরজায়। চলো ক্যারোলিন, আজই বাড়ি বদল করি। লেকের উত্তর তীরে বাড়িটা পছন্দ হলো মার। সবকিছু যেন ছবির মতো সাজানো গোছানো। বাবার মধ্যে জেগে উঠল গান। অনেকদিন পর বেরিয়ে এলো বেহালাটা। সঙ্গীত শেষ হতেই খুব কাছ থেকে ডেকে উঠল একটা নেকড়ে বাঘ। চমকে উঠল লরা। মা ছুটে গেল গ্রেসকে সামলাবার জন্য। সাদা হয়ে গেছে ক্যারির মুখ, বড় বড় চোখে ভয়ে। লরা সান্ত্বনা দিল ওকে। ওটা ওটা একটা নেকড়ের ডাক ক্যারি।
সকালে আস্তাবলের আশেপাশে নেকড়ের পায়ের ছাপ দেখা গেল, যদিও এরপর অনেকদিন আর এদিকে নেকড়ের ডাক শোনা যায়নি। শীতের সন্ধ্যায় মেয়েদের নিয়ে গান গায় বাবা, কিভাবে পলকার সুরে নাচতে হয় শেখায় ওদের, কিভাবে ওয়ালজের ছন্দে সাড়া দিতে হয় শেখায়। বেশ কিছুদিন পর এক রাতে মার অনুমতি নিয়ে ক্যারিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল লরা, চাঁদনি রাতে বরফের ওপর স্লাইড করবে বলে। কোট, হুড আর দস্তানা পরে নিয়ে বেরিয়ে পড়ল দুজন। গরম ঘর থেকে বাইরে বেরিয়েই প্রচণ্ড শীতের ধাক্কা খেল ওরা প্রথমে, কিন্তু একটু পরেই গা গরম হয়ে উঠল ওদের। ঢাল বেয়ে সরসর করে নেমে যাচ্ছে দুজন হাত ধরাধরি করে। কয়েক পা দৌড়ে তার চেয়ে বেশি দূর যাচ্ছে স্লাইড করে। বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসে ক্যারি বলল, কান পেতে শোনো লরা, দেখো কিরকম নিস্তব্ধ চারদিক। শুনল লরা, তারপর ছুটল আবার। মুক্তির স্বাদ আছে এ ছোটায়। কিছুটা দৌড়ে কিছু দূর বরফের ওপর দিয়ে পিছলে যাচ্ছে ওরা। দারুণ মজা। এভাবে চলতে চলতে লেকের আরেক পারে চলে এসেছে প্রায়। এমন সময় হঠাৎ চোখ তুলেই দেখতে পেল লরা, পারে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক নেকড়ে। সোজা লরার দিকে তাকিয়ে রয়েছে নেকড়েটা। চাঁদের আলোয় চকচক করছে ওটার গায়ে লোম। চলো ফেরা যাক বলেই ঘুরল লরা ক্যারিকে নিয়ে। দেখা যাক কে আগে বাড়ি পৌঁছায়। খানিক দৌড়ায়, খানিক পিছলে চলে। এভাবে ছুটল লরা যত দ্রুত সম্ভব। ক্যারিও চলছে ওর সঙ্গে সমান তালে। চলতে চলতেই হাঁপাতে হাঁপাতে ক্যারি বলল, আমিও দেখেছি ওটাকে, নেকড়ে বাঘ, তাই না লরা? কথা বলো না, চাপা গলায় বলল লরা। জলদি পালাও। কান খাড়া রেখেছে লরা, কিন্তু পিছনে কোনো পায়ের আওয়াজ পাওয়া যায়নি। বাড়ির কাছাকাছি এসে ঘাড়ের ওপর দিয়ে পিছনে তাকালো লরা, কিন্তু কোথাও নেকড়ের চিহ্ন মাত্র দেখতে পেল না। এক দৌড়ে বাসায় পৌঁছেই দরাম করে দরজা লাগিয়ে দিল লরা। লাফিয়ে উঠে দাঁড়ালো বাবা। কি হয়েছে? এত ভয় পেয়েছো কেন? ওটা তো নেকড়ে ছিল, তাই না লরা? বলল ক্যারি। হ্যাঁ, মস্ত একটা নেকড়ে বাবা। আমি ভেবেছিলাম ক্যারি বুঝি জোরে দৌড়াতে পারবে না, কিন্তু ঠিকই পালিয়ে এসেছি আমরা। কোথায়? জিজ্ঞেস করলো বাবা। কোথায় নেকড়ে? জানি না, বলল লরা। আমাদের পিছু ধাওয়া করেনি ওটা। মা ওদের ভারী জামা কাপড় খুলতে সাহায্য করলো, তারপর বলল, একটু জিরিয়ে নিয়ে তারপর কথা বলো। নেকড়েটাকে কোথায় দেখলে? জানতে চাইলো বাবা। ওই দিকের উঁচু পাহাড়ে, জবাব দিল ক্যারি। এত দূর গিয়েছিলে তোমরা? অবাক হলো বাবা। তারপর দৌড়ে ফিরে আসতেও পেরেছ। ৮ মাইলের বেশি হবে। আমি ভাবতেও পারিনি এত দূর চলে যাবে তোমরা। চাঁদের দিকে যাচ্ছিলাম আমরা, বলল লরা। আর আমি ভেবেছিলাম চলে গেছে ওরা। এভাবে তোমাদের যেতে দেয়া আমার উচিত হয়নি। দেখি, কাল বেরোবো বন্দুক নিয়ে। খানিক চুপ করে থেকে নিচু গলায় ডাকলো লরা। বাবা, বলো আদবোতল, তুমি যদি ওটাকে না পাও তাহলে ভালো হয়। কেন? অবাক হলো মা। কারণ ও তো কোনো ক্ষতি করেনি আমাদের। ইচ্ছে করলেই তাড়া করতে পারত। দূর থেকে টানা লম্বা ডাক শোনা গেল নেকড়ের। আরেকটা নেকড়ে উত্তর দিল সে ডাকের। তারপর আবার সব চুপ। পরদিন সকালে নাস্তার পর বন্দুক নিয়ে বেরোলো বাবা। ফিরলো অনেক দেরি করে। ডিনারের সময় পার হয়ে গেছে তখন। মুখ হাত ধুয়ে সবাই খেতে বসলো। ম্যারি জিজ্ঞেস করলো, কত দূর গিয়েছিলে বাবা? 10 মাইল তো হবেই, বলল বাবা। নেকড়েগুলোর পায়ের ছাপ অনুসরণ করে গিয়েছিলাম। কাল রাতে দুটো মস্ত বড় বাফেলো উল্ফ ওদের পুরনো আস্তানায় বেড়াতে এসেছিল। রাতেই ফিরে গেছে নতুন ডেরায়। খুব সম্ভব রেল লাইন বসানোর কাজে এত লোকের হইহল্লা ওদের পছন্দ হয়নি। আস্তানা ছাড়তে বাধ্য হয়েছিল। যাকে আসল কথা হলো, ওদের খুঁজতে গিয়ে আমি আমাদের হোমস্টেড পেয়ে গেছি। সবাই চেঁচামেচি শুরু করলো একসঙ্গে। কোথায় বাবা? কেমন জায়গা? এখান থেকে কত দূর? মা বলল, ভালো খবর চার্লস। খাওয়ার পর চা শেষ করে গোঁফ মুছল বাবা। তারপর বলল, জায়গাটা সব দিক দিয়ে আমাদের উপযোগী। চাষের জমি, ঘাসের জমি, বাড়ি করার জন্যে উঁচু ভিটে, ঠিক যেন আমাদের জন্যেই তৈরি হয়ে আছে সব। লেকটা যেখানে গিয়ে ওদিকের জলাশয় মিলেছে, তার দক্ষিণে জমিটা। সবচেয়ে বড় কথা, শহরের এত কাছে জায়গাটা যে মেয়েদের স্কুলে যেতে কোনো অসুবিধে হবে না। খুব ভালো। শুনে খুব ভালো লাগছে চার্লস। গত 6 মাস এত জায়গা ঘুরে দেখলাম, একটাও পছন্দ হলো না, অথচ ঠিক মনের মতো জায়গাটা পড়েছিল এতদিন একেবারে চোখের সামনে।
2 মাস আগেই যদি ফাইল করতে পারতে তাহলে একেবারে নিশ্চিন্ত হতে পারতাম, বলল মা। নিশ্চিন্ত থাকো ক্যারোলিন, এই শীতের মধ্যে কেউ আসবে না এদিকে। আগামী বসন্তে মানুষ হোমস্টের খোঁজাখুঁজি শুরু করার আগেই ব্রুকিন্সে গিয়ে ক্লেম ফাইল করব আমি। ক্রিসমাসের ঠিক আগের রাতে বউ নিয়ে এসে হাজির হলেন মিস্টার বোস্ট। সবাই দারুণ খুশি হলো, খুব জমবে এবার বড়দিন। ঠিক হলো কাছেই সার্ভেয়ারদের অফিস রুমে থাকবেন ওরা। তোমাকে বসন্তের আগে আশা করিনি, বলল বাবা মিস্টার বোস্টকে। এই শীতে এত দূরের পথ পাড়ি দেয়া। ওরে বাপ, বললেন মিস্টার বোস্ট। হাড়ে হাড়ে টের পেয়েছি সেটা। তবে খুব খারাপ কাজ করেছি তা বলবো না। তুমি কল্পনাও করতে পারবে না ইঙ্গলস, গোটা দুনিয়াটাই পশ্চিমে চলে আসছে আগামী বসন্তে। আইওয়ার সবাই যে আসছে তাতেও কোনো সন্দেহ নেই। ভাবলাম কিছুটা এগিয়ে থাকি, নইলে কখন কোনো ক্লেম ডাকাত কেড়ে নেয় হোমস্টেড তার ঠিক আছে। দিনকাল খারাপ ইঙ্গলস, আরও আগেই ক্লেম করা উচিত ছিল তোমার। যাই হোক, শীতটা গেলেই ছুটে যাওয়া উচিত হবে তোমার ব্রুকিন্সে, নইলে দেখবে কোথাও এক টুকরো জমি আর অবশিষ্ট নেই। খুব মজা হলো ক্রিসমাসে, সবাই চমৎকার উপহার পেল। এমনকি মিস্টার ও মিসেস বোস্টও অবাক হয়ে গেলেন উপহার পেয়ে, কারণ কারো তো জানার কথা নয় যে তারা আসছেন। তারা অবশ্য বাচ্চাদের সবার জন্য প্রচুর ক্রিসমাস ক্যান্ডি নিয়ে এসেছেন। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস বলে লাফঝাপ দিল গ্রেস। সবাই ওর আনন্দ দেখে হেসে কুটিপাটি। দুপুরের খাওয়াটা ক্রিসমাসের সবচেয়ে বড় আকর্ষণ। বাবার শিকার করে আনা আস্ত এক জ্যাকর্যাবিটের রোস্ট রান্না করেছে মা। সেই সঙ্গে মজার মজার আরও কত কি যে খাবার। তৃপ্তির সঙ্গে খেয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন নবদম্পতি। দু একটা রান্না শিখে নিলেন মিসেস বোস্ট আর মার কাছ থেকে। ক্রিসমাসের পরপরই এলো নিউ ইয়ার্স ডে, 1880-র 1 জানুয়ারি। সেদিনটাও এত আনন্দে কাটলো যে স্মরণীয় হয়ে থাকলো লরার কাছে। বাবাও বলল 80-র দশকটা খুব ভালো কাটবে বলে মনে হচ্ছে তার। তাছাড়া এই যদি ডাক্তার শীতের নমুনা হয় তাহলে বলতেই হবে খুব ভালো করেছি পশ্চিমে এসে। হ্যাঁ, বললেন মিস্টার বোস্ট, চমৎকার এই দেশটা। আমি খুশি যে পুরো 160 একর জমির ক্লেম করেছি। তুমিও যদি তাই করো তাহলে ভালো হয়। 7 দিনের মধ্যে করব, বলল বাবা। ব্রুকিন্সের ল্যান্ড অফিসটা খোলার অপেক্ষায় ছিলাম শুধু। ইয়াংকটনে গিয়ে ফাইল করতে পারতাম, কিন্তু ওখানে যেতে আসতে 1 সপ্তাহের বেশি লেগে যাবে। শুনেছি ব্রুকিন্সের অফিস খুলবে বছরের প্রথম দিন। আবহাওয়ার অবস্থা যদি এরকম থাকে আর ক্যারোলিনের যদি আপত্তি না থাকে তাহলে আগামী কালই রওনা হতে পারি আমি। আপত্তি কিসের? পূর্ণ সম্মতি রয়েছে আমার, বলল মা। এখন শীঘ্রই একটা স্থায়ী ঠিকানা হতে চলেছে বলে খুশিতে জ্বলজ্বল করছে মার মুখ। ব্যাস, তাহলে তো হয়েই গেল কথা, বলল বাবা। দেরি হয়ে যাবে বা আর কেউ ক্লেম করবে আমাদের পছন্দের জায়গা সে ভয় করছি না। আসলে কাজটা সেরে ফেলা দরকার। শুভস্য শীঘ্রম, বললেন মিস্টার বোস্ট। ইঙ্গলস, তুমি কল্পনাও করতে পারবে না কিরকম হুড়োহুড়ি লাগবে এখানে আগামী বসন্তে। আমার আগে আর কেউ পৌঁছাতে পারবে না এইটুকু বলতে পারি, জবাব দিল বাবা। কাল খুব ভোরে যদি রওনা দেই পরশু সকালে নাগাদ ঠিকই হাজির থাকতে পারবো ল্যান্ড অফিসের সামনে। তোমরা কেউ যদি আমাকে দিয়ে চিঠি পোস্ট করাতে চাও তাহলে ঝটপট লিখে ফেলো আজকের মধ্যে। মিসেস বোস্টার মা গেল চিঠি লিখতে। সন্ধ্যের আগেই বাবার জন্যে লাঞ্চের একটা প্যাকেট রেডি করে রাখলো মা। কিন্তু বিধিবাম তুষারঝড় শুরু হয়ে গেল রাতে। এই আবহাওয়ায় কোথাও যাওয়া সম্ভব নয়। এক রোববার সাপারের পর বাবার বেহালার সঙ্গে গলা মিলিয়ে গান গাইছিল সবাই। হঠাৎ বাইরে থেকে জোরালো এক কণ্ঠ গেয়ে উঠল ওদের সঙ্গে। দরজা খুলে তুষারে মোড়া দুজন লোককে ভেতরে ডেকে আনলো বাবা। প্রথম জনকে দেখেই চেঁচিয়ে উঠল লরা, রেভারেন্ড এলডেন! রেভারেন্ড এলডেন! আরে তাই তো, ব্রাদার এলডেন! আপনি কোথা থেকে? খুশি হয়ে বলে উঠল মা। আগুনের ধারে চলে আসেন প্লিজ, সত্যি অবাক হয়ে গেছি। আমার চেয়ে বেশি অবাক হননি মিস্টার ইঙ্গলস, বললেন রেভারেন্ড এলডেন। প্লাম ক্রিকের স্থায়ী বাসিন্দাদের এখানে এত পশ্চিমে আবিষ্কার করব তা কে ভাবতে পেরেছিল? আর আমার ছোট্ট মিষ্টি পল্লীবালা লরা মেরি দেখছি অনেক বড় হয়ে গেছে। লরা কিছু বলতে পারল না, খুশিতে গলাটা বুজে এসেছে ওর। ম্যারি বলল, খুব ভালো লাগছে আবার আপনার সঙ্গে দেখা হওয়ায়।
ম্যারির মুখটা খুশিতে জ্বলজ্বল করছে, কিন্তু চোখে কোনো অভিব্যক্তি নেই। তাই দেখে থতমত খেয়ে গেলেন রেভারেন্ড এলডেন। চট করে মার দিকে একবার তাকিয়ে আবার ফিরলেন মেরির দিকে। মিস্টার ও মিসেস বোস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিল মা রেভারেন্ড এলডনের। আপনারা চমৎকার গান গাইছিলেন, এমন সময় আমরা এসে বিঘ্ন সৃষ্টি করলাম, রেভারেন্ড এলডন বললেন। আপনিও চমৎকার গেয়ে উঠেছিলেন কিন্তু স্যার, জবাব দিলেন মিস্টার বোস্ট। না না, ওইটা আমি না, বললেন রেভারেন্ড এলডেন। গেয়েছিল স্কটি। আমি তো শীতে একেবারেই কাবু হয়ে পড়েছিলাম, কিন্তু ওর লাল চুল ওকে গরম করে রাখে। এই যে রেভারেন্ড স্টুয়ার্ট, এরা সবাই আমার পুরনো প্রিয় সুবন্ধু এবং তাদের বন্ধু, কাজেই এখানে আমরা সবাই বন্ধু। লরা, তুমি টেবিল রেডি করো, নিচু গলায় বলল মা অ্যাপ্রনটা কোমরে জড়াতে জড়াতে। মিসেস বোস্টো একটা অ্যাপ্রন জড়িয়ে নিয়ে নিভন্ত আগুন উসকে চায়ের কেতলি চাপিয়ে দিলেন। তারপর দুজনে লেগে পড়লেন রান্নায়। এতক্ষণে বাবা ফিরল সঙ্গে আরো দুজনকে নিয়ে। এদের ওয়াগনে চড়েই এসেছেন রেভারেন্ডরা। জানা গেল এরা হোমস্টেডার, জিম রিভারে বসতি করতে চলেছেন। ওখানেই গড়ে উঠতে চলেছে হুরন নামে একটা নতুন শহর। হোম মিশনারি সোসাইটি রেভারেন্ডদের পাঠিয়েছে ওখানে একটা গির্জা তৈরির সম্ভাব্যতা যাচাই করতে। মুসাফিরদের খাওয়া হলে ভাড়ার ঘরের দরজায় এসে দাঁড়ালেন রেভারেন্ড এলডেন। লরা আর মা তখন থালা বাসন ধুচ্ছে ওখানে। চমৎকার খাবারের ব্যবস্থা করায় মাকে ধন্যবাদ জানালেন। তারপর আন্তরিক সহানুভূতির সঙ্গে বললেন, ম্যারির এই অবস্থা দেখে সত্যি দুঃখ হলো সিস্টার ইঙ্গলস। হ্যাঁ ব্রাদার এলডন, বিষণ্ণ কণ্ঠে বলল মা। ঈশ্বরের ইচ্ছা মেনে নেওয়া মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে। প্লাম ক্রিকে আমাদের স্কারলেট ফিভার হয়েছিল। খোদার কাছে হাজার শকর যে আমার আর সব বাচ্চারা রেহাই পেয়েছে। ম্যারির ওপর দিয়েই গেছে সব, কিন্তু মেয়েটা আমার এত ভালো একটি বারের জন্যও কোনো অনুযোগ করেনি। মহৎ আত্মা মেরির, বললেন রেভারেন্ড এলডেন, আমাদের সবার জন্য একটা দৃষ্টান্ত। ঈশ্বর যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন, সাহস না হারালে শেষ পর্যন্ত মঙ্গলই হয়। আচ্ছা, আপনাদের কি জানা আছে যে অন্ধদের জন্য কলেজ রয়েছে? এই আইওয়েতে আছে একটা। ডিসপেন্সটা শক্ত করে আঁকড়ে ধরল মা। মার মুখ দেখে ভয় পেল লরা। যখন কথা বলল মনে হলো মার শান্ত গলাটা বুঝে এসেছে। আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলো, মা, কিরকম খরচ জানেন? আমি জানি না সিস্টার ইঙ্গলস, কিন্তু আপনি চাইলে খোঁজ নিয়ে জানাতে পারি। ঢোক গিলল মা। তারপর বলল, আমাদের অত টাকা নেই এখন, পরে যদি হয়, তখন যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে আমরা চেষ্টা করব, হয়তো হতেও পারে। আমার ইচ্ছে ছিল মেরি লেখাপড়া শিখুক। ধূপধাপ লাফাচ্ছে লরার হৃৎপিণ্ডটা। চাপা স্বভাবের মাকে হঠাৎ যেন পরিষ্কার দেখতে পেল ও। মার আশা আশঙ্কা হতাশা অনুভব করল স্পষ্ট। আমাদের প্রতিপালকের ওপর আস্থা রাখতে হবে, তিনি জানেন আমাদের জন্য কোনটা মঙ্গল, বললেন রেভারেন্ড এলডন। আপনাদের ধোয়া মোছা শেষ হলে সবাই মিলে একটু প্রার্থনা করলে কেমন হয়? খুব ভালো হয় ব্রাদার এলডন, কাজ শেষ করেই আসছি আমরা। ধোয়া মোছার কাজ শেষ করে অ্যাপ্রন খুলে রেখে চুল ঠিকঠাক করে নিল লরা। দেখলো ম্যারির সঙ্গে কথা বলছেন রেভারেন্ড এলডেন খুবই আন্তরিকতার সঙ্গে। গ্রেস মিসেস বোস্টের কোলে, বাকি আর সবাই নবাগত হোমস্টেডারদের সঙ্গে গল্পে মশগুল। মা ঘরে ঢুকতেই উঠে দাঁড়ালেন রেভারেন্ড এলডেন, বললেন, ঘুমাবার আগে সবাই মিলে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করবেন এখন। সবাই যার যার চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। রেভারেন্ড এলডেন বললেন, হে ঈশ্বর, তুমি আমাদের মনের কথা জানো। আমাদের একান্ত গোপন চিন্তাও তোমার অজানা নয়। তুমি আমাদের প্রার্থনা মঞ্জুর করো, আমাদের পাপ মোচন করো, আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করো। আশ্চর্য এক নীরবতা নেমে এলো ঘরে। লরার মনে হলো ও যেন খরায় শুকিয়ে যাওয়া ঘাস। স্বর্গ সুধার মতো ঠান্ডা, নরম বৃষ্টি পড়ছে ওর ওপর, সিক্ত সঞ্জীবিত করছে ওকে। শান্ত হয়ে গেল ওর মনের সকল ক্ষোভ। অনুভব করলো কি করে যেন সহজ হয়ে গেছে সবকিছু। দুর্বলতা কাটিয়ে উঠেছে ও। মেরি যাতে কলেজে যেতে পারে সেজন্যে যা করার সব করবে ও। এখন হাসি মুখে, নিজের সুখের দিকে চাইবে না। লরা আর ক্যারি দোতলা থেকে ক্যারির বিছানাটা নামিয়ে পেতে দিল স্টোভের ধারে। তিন বোন এক বিছানায় শোবে আজ। ঠান্ডা বিছানায় ঢুকে পড়ল ওরা হি হি করতে করতে। মায়ের দেয়া কাপড়ে পেঁচানো গরম লোহার টুকরোটা
ম্যারির পায়ের কাছে রেখেই লরা নাক পর্যন্ত টেনে নিল লেপ। লরা, ফিসফিস করে বলল ম্যারি, রেভারেন্ড অ্যালডেন আমাকে বললেন অন্ধদের জন্য নাকি কলেজ আছে। অন্ধদের জন্যে কি আছে? ক্যারি ফিসফিস করে জানতে চাইল। কলেজ, চাপা গলায় বলল লরা। ওখানে ওরা লেখাপড়া শেখে। কি করে? অবাক হয়ে গেল ক্যারি। আমার ধারণা ছিল লেখাপড়া শিখতে হলে পড়তে হয়। ঠিক জানি না, বলল ম্যারি। নিশ্চয়ই কোনো উপায় আছে, কিন্তু যাকগে, আমার পক্ষে তো আর সেটা সম্ভব নয়। নিশ্চয়ই অনেক টাকা লাগে ওখানে ভর্তি হতে। আমি পারবো না। মাকেও বলেছেন রেভারেন্ড অ্যালডেন কথাটা, ফিসফিস করে বলল লরা। সম্ভব হতেও পারে ম্যারি, আমার ধারণা হবে। গভীর করে শ্বাস নিল লরা, তারপর শপথের মতো করে বলল, মন দিয়ে পড়বো আমি, যাতে স্কুলে পড়াতে পারি। যে টাকা পাবো তাতে আমিও অনেক সাহায্য করতে পারবো। সকালে ঘুম থেকে উঠে নিচে কাপ তস্তরি চামচের শব্দ শুনে তাড়াহুড়ো করে নেমে এলো লরা, মাকে সাহায্য করবে বলে। দুজনে মিলে নাস্তা সাজিয়ে ফেলল টেবিলে। তৃপ্তির সাথে নাস্তা খেয়ে রওনা হয়ে গেল মুসাফিরেরা হুরনের পথে। মিস্টার বোস্ট বললেন, দেখলে ইঙ্গলস, এখনই কেমন লোক আসা শুরু করেছে। হ্যাঁ, বলল বাবা, আমিও লক্ষ্য করেছি ব্যাপারটা। মাত্র মার্চ শুরু হয়েছে, এখনই না, কাল সকালে রওনা হয়ে যাব ব্রুকিন্সের পথে, রোদ থাক বা বৃষ্টি। কিন্তু আরো 2 দিন দেরি হয়ে গেল বাবার রওনা হতে। ওয়াগনের পর ওয়াগন শীতার্ত অভুক্ত লোক আসা শুরু করেছে রাতের আশ্রয়ের আশায়, খাবার পাবে সেই আশায়। বাবা প্রথম প্রথম আতিথেয়তার পরাকাষ্ঠ দেখালো, তারপর বুঝতে পারলো এভাবে তো চলবে না। আশ্রয় প্রার্থী মানুষকে ফিরিয়ে দেয়া যাবে না ঠিক, কিন্তু সাহায্যের বিনিময়ে কিছু পয়সা নিলে অসুবিধা কি? খাওয়া থাকার জন্য ধার্য করা হলো 50 সেন্ট, সে মানুষ হোক বা ঘোড়া। রোজই গাড়ি ভরে ভরে লোক আসছে আইওয়া, ওহোয়া, ইলিয়ন, মিশিগান, মিনেসোটা, উইসকনসিন থেকে, এমনকি নিউ ইয়র্ক আর ভারমন্ট থেকেও। কেউ হুরন চলেছে, কেউ যাবে ফোর্ট পিয়ারে, কেউ আরো পশ্চিমে খুঁজবে হোমস্টেড। যাচ্ছি করতে করতে এক সকালে সত্যি বেরিয়ে পড়ল বাবা। এদিকে আশ্রয় প্রার্থীর অভাব নেই। ওয়াগন আসছে একের পর এক, কেউ ভদ্রলোক, কেউ চাষারে, কেউ বা মদ্যপ চেহারা দেখে চেনার জো নেই। কোনো কোনো দিন 15-20 জনের মতো লোক হলো। মেশিনের মতো কাজ করছে মা আর লরা। ক্যারিও সাহায্য করছে সাধ্যমতো। টাকা জমছে হাতে। এবার লোকে কাঠ নিয়ে আসতে শুরু করলো। শহর এলাকায় ঘর তুলতে শুরু করলো মানুষ। কেউ স্টোর বানাবে, কেউ বাড়ি। চোখের সামনে গড়ে উঠতে আরম্ভ করলো ডি স্মেট শহর। কাজ করতে করতে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে মা। তারই ফাঁকে ক্লেম ফাইল করতে বাবা দেরি করে ফেললো কিনা, তাই নিয়ে তার দুশ্চিন্তার অন্ত নেই। 4 দিন পর ফিরল বাবা। ঘোড়া দুটোকে আস্তা বলে রেখে হাসি মুখে ঢুকলো দরজা দিয়ে। হ্যাঁ ক্যারোলিন, ক্লেম ফাইল করে এলাম। পেয়েছ তাহলে? খুশিতে ঝিকমিক করছে মার চোখ। পাবো না মানে? পছন্দ করার পর থেকেই তো ওটা আমার। তবে যুদ্ধ করে জয় করে নিতে হয়েছে আমাকে জায়গাটা। বলেই স্টোভের দিকে হাঁটতে শুরু করলো বাবা। বাইরের বাতাস খুব ঠান্ডা। চট করে চা চড়িয়ে দিল মা। জিজ্ঞেস করলো, গোলমাল হয়েছিল চার্লস? কি যে ভিড়, না দেখলে বিশ্বাস করা যায় না, বলল বাবা। মনে হলো গোটা দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে ল্যান্ড অফিসের ওপর। রাতে পৌঁছালাম ব্রুকিন্সে। পরদিন সকাল থেকে সারা দিন লাইনে দাঁড়িয়েও অফিসের দরজা পর্যন্ত পৌঁছতে পারলাম না, এত লোক আগে থেকে লাইনে দিয়েছে। সারাদিন দাঁড়িয়েছিলে বাবা? জিজ্ঞেস করলো লরা। হ্যাঁ ছটফটি, সারাটা দিন। কিচ্ছু না খেয়ে? এবার প্রশ্ন ক্যারির। মনেই ছিল না খাওয়ার কথা, বলল বাবা। কষ্ট দিয়েছে ভিড়ের চাপ। এমন ভিড় তোমরা জীবনে দেখনি। আর মনের ভয়, মনের মধ্যে সারাক্ষণ ভয়। কে জানে, কেউ হয়তো আমার জমিটা ক্লেম করেছে এই মুহূর্তে। কিন্তু হোটেলে খেতে গিয়ে যা ভয় পেলাম তার কোনো তুলনা হয় না। খেতে গিয়ে ভয় কেন? লড়ার প্রশ্ন। ল্যান্ড অফিস যখন বন্ধ হয়ে গেল, ঠেলাঠেলি করে পৌঁছালাম একটা হোটেলে। ওখানে খেতে খেতে 2জন লোকের আলাপ শুনে আমার তো চক্ষু চড়ক গাছ। একজন বলল, হুরনের কাছে জমি ফাইল করেছে। অপরজন বলল, হুরনের চেয়ে অনেক ভালো শহর হবে ডি স্মেড।
তারপর ঠিক আমি যে জমি ক্লেম করতে গিয়েছি ওটার কথা বলল। নম্বর টম্বর হুবহু এক। পরদিন ভোরে নাকি সবার আগে ও এই জমিটা ক্লেম করবে। বলল এটাই নাকি এখন শহরের আশেপাশে একমাত্র খালি জায়গা। এটাই ও ক্লেম করবে, যদিও জমিটা দেখেনি কোনোদিন। হায় হায়, তারপর? এবার মার প্রশ্ন। বুঝে গেলাম যেমন করে হোক ওর আগে ক্লেম করতেই হবে আমার। প্রথমে ভাবলাম খুব ভোরে উঠে দাঁড়িয়ে যাব লাইনে, কিন্তু পর মুহূর্তে মত পাল্টালাম। ঝুঁকি নেওয়া কিছুতেই ঠিক হবে না। এমনিতেই প্রচুর সময় নষ্ট করেছি ঢিলিমিলি করে। সাপারটা শেষ করেই সোজা চলে এলাম ল্যান্ড অফিসে। ওটা না বন্ধ হয়ে গেল, বলল ক্যারি। ওই বন্ধ অফিসের দরজার সামনেই বসে পড়লাম। সারা রাত থাকবো ওখানে। এতটা কি সত্যি দরকার ছিল চার্লস? বলে চায়ের কাপটা এগিয়ে দিল মা। বলে কি এতটা দরকার ছিল না? চোখ কপালে তুলল বাবা। একা আমি হলে একটা কথা ছিল, কয়েক ডজন লোক বসে পড়ল রাতেই। কপাল ভালো যে আমি পৌঁছেছি সবার আগে। আমার ঠিক পরেই রয়েছে সেই দুজন লোক যাদের কথা শুনে ফেলেছিলাম। এই পর্যন্ত বলে চায়ে ফুঁক দিতে থাকলো বাবা। অস্থির হয়ে বলে উঠল লরা, কিন্তু ওরা জানে না যে তুমিও একই জমি ক্লেম করতে চাও, তাই না? না, সকাল পর্যন্ত কিছুই টের পাইনি। কিন্তু সকালে হঠাৎ একজন পরিচিত লোক আমাকে দেখেই চেঁচিয়ে উঠল, হ্যালো ইঙ্গলস, তুমি তাহলে সিলভার লেকেই শীতটা কাটিয়ে দিলে? ডিসমিটের কাছাকাছি ক্লেম করছো, তাই না? হায় হায়, কোকিয়ে উঠল ম্যারি। হ্যাঁ। হাড়ি তখন ভেঙে গেছে হাটে। চায়ে চুমুক দিল বাবা। বুঝলাম, এখন দরজা ছেড়ে একটু নড়লেই গেছি। গ্যাট মেরে বসে থাকলাম। সূর্য যখন উঠল তখন ভিড় হয়ে গেছে দ্বিগুণ। যখন ল্যান্ড অফিসের দরজা খুলল তখন অন্তত 200 লোক চাপ দিচ্ছে আমার পিঠে। লাইনের ধার সেদিন আর কেউ ধরছে না। এ ওকে ধাক্কা দিয়ে এগোবার চেষ্টা করছে সবাই সামনে। যাক, শেষ পর্যন্ত দরজা তো খুলল। আর একটু চা দেবে ক্যারোলিন? বলো বলো, শেষ করো, চেঁচিয়ে উঠল লরা। তারপর কি হলো প্লিজ? দরজাটা খুলতেই হুরনের লোকটা আমাকে টেনে ধরল। সঙ্গের লোকটাকে বলল, ঢুকে পড়ো, আমি একে ধরে রেখেছি। অর্থাৎ আমাকে মারপিটে জড়িয়ে নিতে পারলে ওর সঙ্গী নির্বিবাদে নিয়ে নিতে পারবে আমার হোমস্টেড। ঠিক সেই মুহূর্তে চোখের পলকে একটনি পাথরের মতো কেউ একজন ঝাঁপিয়ে পড়ল হুরনওয়ালার ওপর। ঢুকে পড়ো ইঙ্গলস। প্রচণ্ড হাঁক ছাড়ল লোকটা। আমি দুরস্ত করছি ব্যাটাকে। ইউ ই বাবার তীক্ষ্ণ চিৎকারে চমকে উঠে মা বলল, করো কি চার্লস? তোমরা কল্পনাও করতে পারবে না লোকটাকে। মিস্টার এডওয়ার্ডস, বলল লরা। আরে, হয়ে গেল বাবা। তুমি কি করে বুঝলে লরা? ইন্ডিয়ান টেরিটরিতে প্রায় এরকম হাঁক ছাড়তেন। বলতেন উনি নাকি টেনেসির বুনো বেড়াল। কোথায় বাবা? সঙ্গে করে আননি ওকে? রাজি করাতে পারলাম না অনেক চেষ্টা করেও। এখান থেকে দক্ষিণে জমির ফাইল ক্লেম করেছে ও। বলল ক্লেম ডাকাতির ভয়ে জমি ছেড়ে নড়তে পারছে না। ওর কথা তোমাদেরকে মনে করিয়ে দিতে বলল। আমি বললাম তোমরা প্রায়ই ওর কথা স্মরণ করো, বিশেষ করে মেয়েরা। ওর 40 মাইল হেঁটে গিয়ে সান্তা ক্লজের কাছ থেকে উপহার এনে দেয়া জীবনেও ভুলবে না। ঠিক সময় মতো এডওয়ার্ডসের সাহায্য না পেলে আমার পক্ষে ক্লেম ফাইল করা সম্ভব হতো না। ওরে বাপ, কি মারপিট যে বাঁধিয়ে দিয়েছিল! ব্যথা পাননি তো? জানতে চাইল ম্যারি। না, একটা আঁচড়ও লাগেনি। শুরু করেছে ঠিকই, কিন্তু আমি অফিস কামরায় ঢোকার সঙ্গে সঙ্গে সরে গেছে ওখান থেকে। যাক, সব ভালো যার শেষ ভালো, বলল মা। ক্লেম ফাইল হয়ে গেছে বলে সুস্থির লাগছে মনটা। বড় ভালো লাগছে। আশ্রয় প্রার্থীদের খাওয়া থাকার ব্যবস্থা করতে মা আর লরা গলদঘর্ম। সন্ধে থেকে আসতে শুরু করে ওরা, দলের পর দল। রান্না করে তাদের খাইয়ে থালা বাসন ধুয়ে 1 মিনিট সময় পাওয়া যায় না গল্প করার। ক্লান্তিতে ভেঙে আসতে চায় শরীর, ঘুমে জড়িয়ে আসতে চায় চোখ। কিন্তু মেশিনের মতো কাজ করে যায় লরা। অনেক টাকা জমিয়ে ফেলেছে ওরা। এ টাকা কাজে লাগবে বাবার। শহরে বাড়ি বানাতে লেগে গেছে বাবা। খামারে তো ঘর তুলতেই হবে। শহরেও একটা থাকলে অনেক সুবিধা হবে। 6 মাসের মধ্যে বাড়ি তৈরি করতে হবে খামারে। কিন্তু এরই মধ্যে শহরে কয়েকটা বাড়ি বানিয়ে ফেলা সম্ভব। চাহিদা দেখে মনে হচ্ছে ভালো রোজগার হবে 2-3টে বিক্রি করে দিলে। হুজুগ একদিন শেষ হলো। সবাই যে যার বাড়ি বানিয়ে বাস করতে শুরু করলো।
হোটেলও তৈরি হয়ে গেল একটা। কাজেই এখন আর কারো বাড়িতে আশ্রয় নেওয়ার দরকার পড়ছে না। একদিন ওরা দেখলো খাবার টেবিলে শুধু ওরা কয়জনই, বাইরের আর কেউ নেই। শান্তি ও শ্রান্তি দুটোই অনুভব করলো লরা একই সঙ্গে। এ কয়দিনে $42 রোজগার করে ফেলেছে ওরা মা মেয়ে মিলে। বাবা বলল, এই টাকাটা আলাদা করে রেখে দেব আমরা, নেহাত ঠেকায় না পড়লে এতে হাত দেব না। যদি রাখতে পারি, মনে মনে বলল লরা। মেরিকে কলেজে পাঠাবার কাজে কিছুটা সাহায্য হবে। এখন যে কোনো দিন এসে পড়বে সার্ভেয়াররা। আবার বলল বাবা, আমাদের বোধহয় বাধা ছাদার কাজ শুরু করে দেওয়া উচিত হবে। শহরে একটা বাড়ি থাকার উপযুক্ত হয়ে এসেছে প্রায়। আমরা ওখানে গিয়ে উঠব কোম্পানির মাল সামান বুঝিয়ে দিয়ে। ঠিক আছে চার্লস, বলল মা, কালকেই বিছানা চাদর সব ধুয়ে প্যাক করার কাজ শুরু করে দেব। সার্ভেয়াররা ফিরে এলো, ওদের সব বুঝিয়ে দিয়ে শহরে চলে এলো বাবা। মিস্টার ও মিসেস বোস চলে গেলেন নিজেদের হোমস্টেডে। শহরে কয়েকদিন থেকে হাঁপিয়ে উঠল লরা। চারদিকে খালি ঘ্যাচ ঘ্যাচ, খটখট আওয়াজ, গাদাগাদি লোক। একটু কান পাতলেই লোকজনের কথা শোনা যায়। লরার কপাল ভালো যে বেশি দিন শহরে থাকতে হলো না। শহরের দক্ষিণে একটা দুর্ঘটনা ঘটে গেল। হান্টার নামে এক হোমস্টেডের কুটির ঘরে ঢুকে বসেছিল ক্লেম ডাকাত। এখানে কি করছে জিজ্ঞেস করতে ওকে গুলি করে মেরে ফেলেছে ডাকাতটা। হান্টারের বাবা অফিসারকে নিয়ে গিয়ে গ্রেফতার করিয়েছে লোকটাকে। এই ঘটনায় ভয় পেল বাবা। খুব শীঘ্রই মোটামুটি বাস করার উপযোগী একটা কুটির তৈরি করে সবাইকে নিয়ে রওনা হয়ে গেল খামারের উদ্দেশ্যে। হাঁপ ছেড়ে বাঁচল লরা। শহরে মানুষ থাকে কি করে? হঠাৎ লরার দৃষ্টি আকর্ষণ করলো দুটো বাদামি রঙের ঘোড়া, কেশর আর লেজ কালো। রোদ লেগে চকচক করছে ঘাড়ের পশম। হালকা একটা ওয়াগন টেনে নিয়ে যাচ্ছে ঘোড়া দুটো। কম বয়সী একটা ছেলে চালাচ্ছে ওয়াগন। ঠিক তার পিছনে তার চেয়ে লম্বা এক যুবক দাঁড়িয়ে রয়েছে, চালকের কাঁধে একটা কাঁধ রেখে। ইস, কি সুন্দর ঘোড়া! চেঁচিয়ে উঠল লরা। দেখো দেখো বাবা! ঘুরে তাকালো বাবা, অনেকক্ষণ চেয়ে থেকে বলল, ওরা ওয়াইল্ডার পরিবারের ছেলে, দুই ভাই। আলমানজো চালাচ্ছে, সঙ্গে রয়েছে ওর বড় ভাই রয়্যাল। শহরের উত্তর দিকে ক্লেম করেছে ওরা। তাদের ঘোড়াগুলো সত্যি দেখার মতো, দেশের সেরা। আমার যদি থাকতো এরকম একজোড়া ঘোড়া, মনে মনে বলল লরা। জানে না বলার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেছে ওর প্রার্থনা। দক্ষিণে ওদের খামারের দিকে চলেছে ওয়াগন। জলা থেকে আকাশে উঠল একটা সার্স, পা দুটো লাল ব্যাগ করে ঝুলছে। কিরকম দাম বাবা? জিজ্ঞেস করলো লরা। কিসের কিরকম দাম ছটফটি? ওই রকম ঘোড়ার। ওরকম একটা জুটি $250 এক পেনি কম হবে না, 300 হতে পারে। একটু অবাক হলো বাবা। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। $300 এত বেশি টাকা যে লরার কল্পনাতেও আসে না। খুব ধনী না হলে কেউ এত দামি ঘোড়া কিনতে পারে না। মনে মনে ঠিক করলো যদি ওর কোনোদিন অনেক টাকা হয় তাহলে এরকম এক জোড়া ঘোড়া কিনবে। কোনো রকম দাঁড় করানো কুটিরে পৌঁছে প্রথমে হাসলো মা ঘরের দুরবস্থা দেখে। তারপর বলল, যাক, ক্লেম ডাকাতির হাত থেকে তো বাঁচা গেল। নিজের বাড়ি, আহা, নিজের বাড়ি চার্লস, সত্যি খুশি লাগছে আমার। সন্ধ্যায় মস্ত চাঁদ উঠল প্রেয়ারির দিগন্তে। বেহালাটা বের করে সুর বাঁধল বাবা। সবাই মিলে গাইল ওরা। আরাম আয়েশ শান্তির খোঁজে যতই ঘুরি, সবার সেরা মানতেই হয় নিজের বাড়ি। হোক না সেটা পর্ণকুটির, হোক না দিনহীন রাজার প্রাসাদ, অট্টালিকার ভ্রান্ত মোহ ছাড়ি, সবার সেরা মানতেই হয় নিজের বাড়ি। এতদিনে স্থায়ী ঠিকানা খুঁজে পেল ইঙ্গলস পরিবার। এতদিনে শান্তি এলো পশ্চিম বিদ্বেষী মার মনে। এই ছিল বাই দ্য শোর্স অফ সিলভার লেকের শেষ পর্ব। নতুন জমি, নতুন স্বপ্ন আর অসীম অনিশ্চয়তার মাঝেও লরার পরিবার গড়ে তুলল তাদের ঘর। সিলভার লেকের তীরে শেষ হলো এক সাহসিক অভিযাত্রা। শুরু হলো স্থায়ী জীবনের প্রস্তুতি। লরার এই জীবনের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন লরা ইঙ্গলসের পরবর্তী বাস্তবধর্মী ও হৃদয় ছোঁয়া গল্পের জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।